হ্যালো বন্ধুরা, আমি জয়শ্রী। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার প্রথমবার তারাপীঠ যাওয়ার অভিজ্ঞতা। কিছু ভালো অভিজ্ঞতা আছে, কিছু খারাপ অভিজ্ঞতাও আছে। সব কিছুই আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। তো সবার প্রথমেই বলি, আমরা হাওড়া থেকে সকাল 11:05 ট্রেন ধরে রওনা দিয়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে। ট্রেনের মধ্যে ছিল প্রচণ্ড গরম, যেহেতু এটা মার্চ মাসের মিডিলে, তাই রোদের তাপটা ছিল অনেক বেশি। তবে বাইরের গাছপালা, সবুজ প্রকৃতি দেখতে দেখতে কোথায় যেন গরমের কথাটা মাথাতেই এলো না। এইভাবে দিব্যি কেটে যাচ্ছিল। তবে রাস্তার মধ্যে হলো বিপত্তি। একটা হল স্টেশনে ট্রেন একটু থামায় একজন বাবা ও তার ছেলে ট্রেন থেকে নেমেছিল কিছু কিনতে। তারপরে ট্রেন ছেড়ে দিয়েছিল হঠাৎ, তারা ট্রেনে উঠতে পারেনি। ফলে লোকটির স্ত্রী এমার্জেন্সি চেন টানায় ট্রেন তো থেমে গিয়েছিল, কিন্তু লোকটি এবং বাচ্চাটিকে ও তার স্ত্রীকে আর ট্রেনে উঠতে দেওয়া হলো না। আসলে রেলের চেন যখন তখন টানা যায় না, এটা একটা আইনত অপরাধ, সেই জন্যই হয়তো এটি করলো। তো যাই হোক, তাদেরকে ট্রেন থেকে নামিয়ে আমাদের ট্রেন আবার চলতে শুরু করলো এবং আলটিমেটলি আমরা এসে পৌঁছলাম আমাদের ডেস্টিনেশন তারাপীঠ রোডে। তো আমাদের কিন্তু বেসিক্যালি রামপুরহাটে নামার কথা ছিল। সব ট্রেন তারাপীঠ রোডে থামে না, কিন্তু লাকিলি আমাদের ট্রেনটি থামলো তারাপীঠ রোডে, তাই আমরা হুড়মুড় করে ট্রেন থেকে নেমে গেলাম। যাই হোক, ভালোই হলো, যেহেতু তারাপীঠ রোড থেকে তারাপীঠ মন্দিরের ডিস্টেন্স অনেকটাই কম রামপুরহাটের তুলনায়। গ্রামের পলিউশন ফ্রি বাতাস খেতে খেতে আমরা আলটিমেটলি এসে পৌঁছলাম আমাদের হোটেল কাজলিকায়। হোটেলটি আমরা এখানে এসেই বুক করেছিলাম। খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড হোটেল। মন্দির থেকে মাত্র একটুখানি ডিস্টেন্সেই ছিল এটা। তারপরে আমরা চলে গেছিলাম দুপুরে লাঞ্চ করতে। লাঞ্চের মেনুতে ছিল ভাত, ঝুরি আলু ভাজা, ডিমের ঝোল, আলু পোস্ত, একটা নিরামিষ তরকারি, চাটনি আর পাঁপড়। রান্নাগুলো ছিল খুবই সুস্বাদু। আর সত্যি বলতে খিদের পেটে যে কোনো রান্নাই খুব ভালো লাগে খেতে। তবে এই খাবারগুলো সত্যিই খুব টেস্টি ছিল, বিশেষ করে আলু পোস্ত আর ডিমের ঝোলটা। খেয়ে হাত ধুতে গিয়ে দেখি হোটেলের পিছনের ভিউটা কি সুন্দর। তারপরে আমরা একটু রেস্ট নিয়ে সন্ধেবেলায় চলে গিয়েছিলাম তারাপীঠ মায়ের দর্শনে। সেখানে দেখতে পেলাম এই গরুটিকে। এই গরুটি নাকি তারাপীঠের সবথেকে বড় গরু। অবশেষে আমরা এসে পৌঁছলাম মায়ের মন্দিরের বাইরে। সেখানে আমরা জুতো খুলে ভিতরে প্রবেশ করলাম, আর প্রবেশ করতেই না মনের মধ্যে একটা শান্তি বয়ে গেল। এতটা ভালো লাগছিল। কোনো জায়গায় হোমযজ্ঞ হচ্ছিল, কোথাও পুজো হচ্ছিল। যারা সন্ধেবেলা পুজো দেবেন তারা লাইন করে পুজো দিচ্ছিলেন। আমরা যেহেতু পরের দিন সকালে পুজো দেব, তাই একটা ধূপকাঠি জ্বালিয়ে আমরা চলে এসেছি। তারপরে আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম তারাপীঠ মহাশ্মশানে। সেখানে তো একটা আলাদাই অনুভূতি। পুরো অন্ধকার, একদম নিঝুম পরিবেশ, শুধুমাত্র মোমবাতির টিম করে আলো জ্বলছিল। মানে একদমই কি বলবো, ভুতুরে একটা এনভায়রনমেন্ট। এরকম জায়গায় যেহেতু এর আগে কখনোই আমরা আসিনি, তাই একটু ভয় ভয় করছিল, গাটা ছমছম লাগছিল। তবে সেখানে একটা খুবই জাগ্রত ঢিপি ছিল, সেটা কিনা বাম ঠাকুর বা ওই জাতীয় কিছু নাম হবে। খুবই নাকি জাগ্রত, মনস্কামনা পূর্ণ হয়। সেখান থেকে আমরা একটুখানি মাটি নিয়ে এসেছিলাম। মনটা পুরো শান্তি পেয়ে গেল। রাতের মেনুতে ছিল রুটি, এক তরকা, এক টুকরো পেঁয়াজ আর আচার। খুব ভালো করে আমরা খেলাম। তারপর পরের দিন ভোর 4:30-র সময় আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম মাকে পুজো দিতে। ডালা আর ফুলের মালা সংগ্রহ করার পরে আমরা মন্দিরে প্রবেশ করলাম। আমাদের সঙ্গে পান্ডা ছিল, তবুও আমার মা ভোর 3:30 থেকে লাইনে দাঁড়িয়েছিল। এখানে আমার কয়েকটা জিনিস খুবই খারাপ লেগেছে। সেটা হচ্ছে যে আগে এখানে ভিআইপি লাইন ছিল 100 টাকার, 200 টাকার এবং 500 টাকার। এখন এখানে অনলি একটাই লাইন, সেটা হচ্ছে 500 টাকা পার পারসন। তো কোথাও না কোথাও, এটা আমার সম্পূর্ণ পার্সোনাল ওপিনিয়ন, আমার মনে হলো যে 500 টাকা করে শুধুমাত্র একটা লাইনে ঢোকানোর লাইন, মানে এখানে শুধুই মাত্র ব্যবসা বলে আমার মনে হলো, অনলি বিজনেস। হ্যাঁ, যারা বয়স্ক মানুষ বা যাদের কোনো প্রবলেম আছে, যারা দাঁড়াতে পারবে না, তাদের একটা আলাদা কোঠার লাইন তৈরি করা হোক, কিন্তু 500 টাকা অনলি মানে এন্ট্রি ফি। আমি তো জাস্ট অবাক। তাছাড়াও এখানকার যারা পুরোহিত এবং পান্ডা, তারা তো শুধুমাত্র টাকা বোঝে, টাকা ছাড়া আর কিচ্ছুই বোঝে না। হ্যাঁ, আমি মানছি যারা পুজো করায় পুরোহিত, তাদের টাকা নেওয়ার অধিকার অবশ্যই আছে, এটা তাদের একটা পারিশ্রমিক। কিন্তু যখন টাকাটাই ভক্তির থেকে বড় হয়ে দাঁড়ায় না, তখন সেটাকে আর ভক্তির মধ্যে সেটা থাকে না, সেটা অনলি টাকার খাই বা লোভে পরিণত হয়ে যায়। এটা আমার খুবই খারাপ লাগলো। আর ব্যবহার নিয়ে তো কিছু বললামই না। একজন সিকিউরিটি গার্ড এবং একজন পুরোহিত এতটাই অসভ্য, তারা রীতিমতো মেয়েদের পিঠে হাত দিয়ে দিয়ে তাদেরকে সরাচ্ছিল, যেটা একদমই অনুচিত।
যাই হোক, পুজো সেরে আমরা চলে যাচ্ছিলাম একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে। আজকে আমাদের ডেস্টিনেশন ছিল গনপুর ফরেস্ট। এটা একটা অফবিট ডেস্টিনেশন বলা যায়, এখানে অনেকেই যায় না। আমরা যেখানে যাচ্ছিলাম শুধুমাত্র সেখানে আমরা কয়েকজনই ছিলাম। আর রাস্তাটা মাঝখানে খুবই ভালো ছিল, দুধারে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে সরু রাস্তা, এত সুন্দর ছায়ায় ঢাকা যে কি বলবো। জঙ্গলের একদম শেষ প্রান্তে ছিল এই মন্দিরটি। মন্দিরকে ঘিরে ছিল এখানে গোয়াল ঘর, চারপাশটা জঙ্গল গাছপালায় ঘেরা ছিল। এত শান্ত পরিবেশ, নিঝুম পরিবেশ, আসল ভক্তি তো আমার এখানেই জাগছিল। দেখুন দূরে ওই মন্দির দেখা যাচ্ছে, শিব ঠাকুর আছেন, দুর্গা ঠাকুর আছেন, রীতিমতো ওখানে ফুটে থাকা জবা ফুল আমি পারছিলাম। কেউ কিচ্ছু বলার নেই, আপনি যত পারেন ফুল তুলে মাকে পুজো দিন, বাবাকে ওখানকার পুজো দিন। মানে আসল ভক্তি তো আমার এখানেই আসছিল। আমার এই রকম তীর্থস্থানগুলো খুব ভালো লাগে, যেখানে কোনো ঠেলাঠেলি নেই, ধাক্কাধাক্কি নেই, টাকার খেলা নেই। যতক্ষণ খুশি মাকে বাবাকে দর্শন করা যায়, পুজো দেওয়া যায়, মানে আলাদাই একটা অনুভূতি। কুয়ো থেকে জল তুললাম, হাতে মুখে জল দিলাম, পায়ে জল দিলাম, এত ঠান্ডা জল, কুয়োর জল তো খুব ঠান্ডা হয়, মনটা ভরে গেল। তারপর একটু নিজেদের মধ্যে সময় কাটালাম, খুবই ভালো লাগলো। মানে আমার সবথেকে ভালো লাগলো তারাপীঠে গিয়ে এই ডেস্টিনেশনটা, গনপুর ফরেস্ট। আমি আবারও বলছি, এত সুন্দর লাগলো যে বলে বোঝানোর না। আমাদের এখানেই মনে হচ্ছিল থেকে যাই, এতটাই ভালো লাগছিল। সত্যি সব কিছুর মাঝে লাস্টে এই জায়গাটায় এসে একটা আলাদা অনুভূতি হলো। অনেক কিছু স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি। আপনাদের যদি কোনো তারাপীঠ ভ্রমণের অভিজ্ঞতা থাকে, শেয়ার করতে ইচ্ছা করে, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করবেন। আমার খুব ভালো লাগবে সেগুলো পড়তে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।